পাঠশালার আমাদের একটা ছোট্ট মাঠ ছিল, সেই মাঠে আর কি সবাই মিলে ক্রিকেট খেলতাম। ওই সময় আর কি একটা মানে একবারে শুকনা শাকনা একটা ছেলে, চুল ছোট ছোট, শার্টের কলারটা আর কি বড় কলার, একটা বোতাম খোলা, একটু ভাবসাব নিয়ে আর কি একটা ছেলে ঢুকছে। আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি? আমি বললাম আমার নাম ইয়াসিন। পরে বললো যে আমার নাম শাকিল। যখন আমরা একসাথে পাঠশালার মাঠটাতে খেলাধুলা করতাম, ওই খেলতে 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 একসাথে আম পাড়তাম, একসাথে বড়ই গাছ থেকে বড়ই পাড়তাম। এরকম অনেক ইতিহাস আছে আর কি আমাদের। জুলফির থেকেও এই ছিল আলছা। তোরা সারাদিন কাম করছিস, আমি জুলফির লগে বই বই আড্ডাটাই মারলাম। জুলফি তো আইসা এসে যে আপনাগুলো বললো না, জাস্ট দেখতো হয়েছে কিনা। আইসা হয়েছে, এটা দেখছে, দেখতো। আমরা 1 বছরের মতো ছিলাম। ওই 1 বছরের মাঝখানে ওর সাথে যেরকম বন্ধুত্বটা হলো, এমন কম মানুষদের সাথেই হয়। ও সবাইকে খুব আপন করে নিত। কোনো প্রবলেম হলে ওর সাথে যদি কথা না বলতাম, কি হয়েছে তোর বল, আমি আরে বলতে ইচ্ছা নাই, ও বলতো যে না বলতে হবে, কথা বলতে হবে, চুপ করে থাকা যাবে না। ওর সাথে ক্লাস করতাম, দুষ্টুমি করতাম, দৌড়াদৌড়ি করতাম, খালি চেতাইতে আসতো। এমনি খুব শান্ত ছিল, কিন্তু বন্ধুদের সাথে যে চঞ্চল, আমি যখন ওকে এভাবে দেখি যে ও বাইরে যেভাবে আন্দোলন যেত, তখন ওর ফেস দেখলাম এটা আমাদের জুলফির আরেক রকম দেখতে একেবারে। আমি শাকিল ভাইয়ের 1 ব্যাচ জুনিয়র। ভাইয়া হচ্ছে অনেক আগে থেকেই এই প্রোটেস্ট মুভমেন্ট এগুলাতে যাইতো। আমরা সবসময় মানে ভাইয়ার দেখলে ওই যে আসতেছে বিদ্রোহী, তারপর বলতাম যে তুমি তো ক্ষুদিরাম, এরকম মানে আমরা বলতাম ভাইয়াকে। বিভিন্ন আন্দোলনে আমরা যাওয়ার সময় সবার প্রথমে আমাদের মুখে যেই নামটা আসতো শাকিল ভাই। শাকিল তো হচ্ছে মানে আমার খুব কাছের ছোট ভাই। সেটা যদি আমাদের পাঠশালা দিয়ে চিন্তা করি সেক্ষেত্রেও, আবার
আমরা একসাথে তো রাজনীতিও করছি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের হয়ে। শাকিল খুব ভালো ছবি আঁকতো, গিটার বাজাইতো। ও ইন্টার শেষ করার পরে আমি ওরে ইউডা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করে আসছি। ওর সাথে দেখা হলে বা আলাপ আলোচনা হইলে বেশিরভাগ সময়ই তার মধ্যে ওই সিরিয়াসনেসটা দেখা যেত। অনেক ধরনের মুভমেন্টের সাথে যুক্ত ছিলাম ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে, কিন্তু শাকিল ও রাজনীতিটাকে এত সিরিয়াসলি নিছে, যেটা আসলে সাধারণত এই ধরনের সংগঠনগুলায় আসলে পোলাপাইন ওইরকম পায় না, আত্মবিশ্বাস পায় না, যেটা শাকিলের মধ্যে প্রবল ছিল। মানে দেশটাকে পরিবর্তন করার একটা স্পৃহা ওর মধ্যে প্রতিনিয়তই দেখতাম। এখন যেটা আমরা কল্পনা করতে পারি নাই, যেটা আমরা ভাবতে পারিনি আসলে এই সরকারের পতন হবে কি হবে না, সেটা শাকিল আসলে করে দেখিয়েছে। ওর জন্মের আগের তো নিয়ে আমার শ্বশুরবাড়ি নদীয়ে নিয়ে গেছে, পরে বেরি বান্ধে না সরকার, ওই বেরির পর ঘর উঠেছিলাম। এরপর অনেক জায়গায় জায়গা ভাড়া করে ঘর উঠেছিলাম, ওরে অনেক জায়গায় ঘুরছি, যেন যাইতাম হেনি সবার লোকে মিশিয়ে চলতো। দেশের তো না আবার আসলাম ঢাকা 2011 সালে, প্রায় আর টেকের বাড়ি ছিলাম এন বস্তিতে রুম লইয়া ছিলাম। পরে এন বেড়াকে ওরে রুনা ম্যাডামের কাছে ঢুকছিলাম, পরে এই বেড়াকে তো নিয়ে বাইরেছে মতো, পরে আমি এই পাঠশালা স্কুল দিছি। পাঠশালা স্কুল দেওয়ার পরে মা হয় যে সবার লগে এত সুন্দর মিশে। 1 বছর পরে আমি কই কি শুনবো তোরে আমি পাঠশালা স্কুলে পড়াবো না, তোরে একটা ভালো স্কুলে দিতে পারি কিনা। না না মা, আমার পাঠশালা স্কুলই ভালো, ওই স্যার ম্যাডামেরা তো ভালো, আমার অনেক ভালো জানে, আমি পাঠশালা স্কুলেই থাকি। শাকিলের অনুপস্থিতিতে শাকিলের এক বন্ধু আমাকে জানালো যে শাকিল নিয়মিত স্কুলে যাচ্ছে না, এর বাইরে আমাদের স্কুলে যে এক্সট্রা ক্লাস হয় সেই ক্লাসেও আসতে পারছে না। তো কেন আসতে পারছে না সেটা নিয়ে আলাপ করতে গিয়ে আমাকে জানালো যে শাকিল সন্ধ্যার সময় একটা কাজ করে, একটা দোকানে কাজ করে। কি কাজ? সেটা হচ্ছে একটা রড সিমেন্টের দোকান। সেখান থেকে যে পরিমাণ রড সিমেন্ট বিক্রি হচ্ছে সেগুলি ডেলিভারি করার দায়িত্বটা শাকিল নেয়। ওর স্কুলের পড়াশোনার টাইম শেষ হওয়ার পরে সে এই কাজটা করতে যেত। শোনার সাথে সাথে আমি ওকে বুঝিয়ে বললাম যে তুমি যে কাজটা করছো সেটা তোমার বয়সে করার কথা না, তোমাকে এই কাজটা ছাড়তে হবে। তখন শাকিল আমাকে বললো যে ছেড়ে আমি কি করব। তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পড়াশোনাটা করতে চাও? বলে কি হ্যাঁ, আমি তো পড়াশোনাটা করতে চাই দেখেই আসলে আমি এত চাপের মধ্যেও পড়াশোনাটা করতে এসেছি। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি পড়াশোনাটা করো, তোমার দায়িত্ব আমাদের। তো তারপর থেকে শাকিলকে দেখতাম সারাদিনই সেই স্কুলেই আছে, নিজে ক্লাস করতে সেই স্কুলে যায়, স্কুল থেকে এসে মোটামুটি পুরোটা সময় আমাদের স্কুলেই থাকে। তো এভাবে করতে করতে আমরা একটা সময় আগে যে আমাদের স্কুলের পুরো দেখাশোনাটা করতো, স্কুলের একদম সমস্ত জিনিসপত্র তার দায়িত্বে ছিল, সে তার পড়াশোনার কারণে তাকে অব্যাহতি দিতে হলো এবং সেই দায়িত্বটা অবধারিতভাবে শাকিলের ওপর চলে আসলো। আমাদের পাঠশালার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় অংশের হিসাবপত্র শাকিলই রাখতো। 20 টাকার হিসাবও সে কখনো গরমিল সে সহ্য করতে পারতো না। কিন্তু ও শুধু এই আর্থিক সততা না, চিন্তার জায়গায় সততা। ও যা মনে করে সেটার সঙ্গে অন্য জিনিসের মিল হচ্ছে কিনা, ওর জীবনযাপনের মিল হচ্ছে কিনা। শাকিলের লেখালেখি, শাকিলের ছবি, শাকিলের গান সমস্ত কিছু দেখলে বোঝা যায় যে একটা প্রাণবন্ত, সক্রিয়, উদ্যমী, সৎ এবং সৃষ্টিশীল মানুষ। এটা ছিল আসলে শাকিল।
পাঠশালায় আসার পরে ওর একটা জায়গা তৈরি হয় যে এই যে শিশুরা যারা বিভিন্নভাবে শিক্ষা বঞ্চিত হয়, যারা বিভিন্নভাবে বাজে ধরনের পরিবেশের ভেতরে থাকতে হয়, তাদের নিয়ে শাকিলের একটা ভাবনা ছিল যে সকলেই যাতে একটা শিক্ষা পায়, যে শিক্ষাটা আসলে মানসম্মত, যে শিক্ষাটা তাকে মানুষ করে তুলবে, এইটা একটা তার জায়গা ছিল। ভাইয়ার যে রুমটা ওটা হচ্ছে আমি যাই বলতাম যে ওই রুমটা অনেক মানে নিচে ড্যাম টাইপের একটা, আমি যাই বলতাম ভাইয়া এটা তোমার এটা একদম পাতালপুরি। ভাইয়ার রুমে যাইতাম, যাই বিভিন্ন জিনিস হচ্ছে নাড়াচাড়া করে দেখতাম। ভাইয়ার রুমে একটা মাটির ব্যাংক আছে, ওই ব্যাংকটা ভর্তি টাকা। ভাইয়ার রুমে যায় আমার প্রথমেই চোখ দুটা পড়তে হচ্ছে ভাইয়ার একটা বিস্কিটের ডিব্বা ছিল, ওটাতে ভাইয়া সবসময় বিস্কিট রাখতো। যায় হচ্ছে ওই ডিব্বাটা হাতে নিয়ে আগে খুলে বিস্কিট খাওয়া শুরু করতাম। কখনো পানি খাইতে ইচ্ছা হইলে জোরে জোরে চিল্লায়া ডাইকা, ভাইয়া ঘুমাইলে ঘুম থেকে উঠাইয়া আমরা যাই পানি খেয়ে আসতাম। ভাইয়ার রুমে একটা লকেট ছিল, মানে আমি ওইটা নিয়ে পরে তারপর বলতেছি যে শাকিল ভাই তোমার এই মালাটা একদমই পছন্দ, মানে ভাল লাগে না, আমার অনেক সুন্দর লাগতেছে, দেখো আমার অনেক মানাইছে, এরকম বলতেছি মানে ওটা নিয়ে নেওয়ার জন্য। তো ভাইয়া আমাকে বললো যে এই মালাটা নিস না, এটা আমার বৃষ্টি গিফট করছে, তো ওটা আমাকে দেয় নাই। ভাইয়া আমাকে বলছিল যে দেশের অবস্থা ঠিক হোক, আমি তোকে এরকম একটা মালা কিনে এনে দিব। চারুকলায় আসার পর থেকে ওর সাথে আমার বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়ে যায়। কিন্তু প্রতিদিন লেট করে ক্লাসে আসতো, 11টার সময় ফোন দিত, ফোন দিয়ে বলতো স্যার কি ঢুকছে, স্যার কি আছে, কিন্তু রাতে ঘুমাইতে লেট করে। ওর তো একটা স্বভাব ছিল যে রাতে বই পড়া, এই ব্যাপারটা হচ্ছে মানে বই পড়তো, লিখতো, এগুলা জন্য ও রাতে হচ্ছে লেট করে ঘুমাইতো সব। আমার বেশিরভাগ ক্লাস ড্রয়িং ক্লাস বিশেষ করে এই চত্বরে হতো। তো ড্রয়িং ক্লাসে দেখতাম যে ও কিন্তু ড্রয়িং ক্লাসে কখনো মানে সময়টাকে নষ্ট, এবং সে খুব মেধাবী স্টুডেন্ট ছিল। ওই যে আর্টিস্ট হওয়ার যে স্পৃহা এইটা ছিল। ওকে দেখতাম 11টা বা 12টা, 11:30 অনেক সময় আসতো। তো ওকে বলতাম যে তুমি ক্লাসে কেন লেট করতে, ও কিন্তু হাসতো, মানে ওর হাসিটাও ছিল একটা মানে খুবই মানে অনেকে আছে না ওই হাসি দেখে মানুষ ওর প্রতি একটা যে মানে আমার যে একটা রাগ সেটা হচ্ছে ওর হাসিটা দেখে আমি ঠান্ডা হয়ে যেতাম, মানে আমার খুব ভালো লাগতো। ওই যে ক্লাসে লেট করতে এটা কখনো বলেনি যে আমি একটা জায়গায় কাজ করে এই মানে এখানে চাকরি করে এই ছবি আঁকছি। মানুষদের জন্য কিছু করা, এই জিনিসটা ওর মধ্যে খুবই ছিল যে আমি দেশের মানুষদের জন্য কিছু করবো, দেশটাকে নতুন করে সুন্দর করে, মানে সবাই যেন এখানে সুষ্ঠুভাবে থাকতে পারে, সবার জন্য ন্যায় হয়, সবাই ভালো মতো হাসি খুশি একটা মানে কারো জীবনে কোনো প্রবলেম না থাকে, এরকম একটা সমাজ গড়া নিয়েই ওর সবসময়। তো আমরা বলতাম কি দরকার কি ক্লাসে আসতে, ক্লাস করছিস না, দেশ যত আমরা না দেশে করলে কে করবে, আমরা কোনো কিছু শুরু না করলে তো কখনোই পরিবর্তন হবে না দেশের। সড়কে যে কাঠামোগত হত্যাকাণ্ড, শুধু সড়কে না সারা বাংলাদেশে যে কাঠামোগত হত্যাকাণ্ড, তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আসলে সড়ক দুর্ঘটনা এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এই সারা বাংলাদেশে। আমি যদি ঢাকা শহরের কথা বলি, যে এখানে আসলে ঢাকা শহর একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে, যেখানে আসলে মানুষ প্রতিদিন বাসা থেকে বের হয়, কিন্তু তার স্বাভাবিকভাবে বাসায় ফিরতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নিয়ে বাসা থেকে বের হতে পারেন না। একজন মানুষের মৃত্যু আসলে শুধু তার নিজের মৃত্যু নয়, একজন মানুষের মৃত্যু আসলে তার পুরো পরিবারের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
আমরা দেখেছি যে কিভাবে শাকিল অল্প বয়স থেকে দ্রুত রাজনৈতিক ভেবেছে। সমাজে যখন নানাভাবে অন্যায় চলছে, বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে, শাকিল তাতে প্রতিবাদ করেছে, যুক্ত হয়েছে নিজেকে। এবং বিশেষভাবে কিশোররা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছে, সেই আন্দোলনের মধ্যে সে প্রত্যক্ষভাবে একজন অংশগ্রহণকারী ছিল এবং ওইটাই তাকে রাজনীতিকৃত করে তোলে। সকলে মিলে যদি আমরা না বাঁচতে পারি, সবার যদি মুক্তি না আসে, তাহলে আমাদের কারোই মুক্তি আসবে না। এই যে একটা চিন্তা, এই চিন্তাকে সে নিজের মধ্যে লালন করেছে, অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছে। যখন ব্যারিকেড ভাঙার প্রশ্ন আসতো, শাকিলকে সবার আগে দেখা যেত, এটা সব সময়। এই জায়গাটা আসলে কি দেখায় যে আসলে শাকিলের ভেতরে একটা অন্যরকম আবেগ ছিল। সেই আবেগটা এমন জায়গায় ছিল, যেদিন মারা যায়, মানে শহীদ হয়, সেদিন সকালবেলা ওকে আসলে আমরা অনেকগুলো কাজ দিয়েছিলাম। আমরা জানতাম যে ওই দিন আসলে এক ধরনের খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এটার একটা কথা জানতাম। সকালে কাজ দিয়েছিলাম, কিন্তু ও কী করেছে যে কাজের মানে ওই যেটুকু আসলে ওর অবশ্যই কর্তব্য সেটুকু করে বাকিটা পরে করবে, এরকম করে ওর সাথে সাথে মিছিলে চলে এসছে। এইরকম প্রত্যেকটা জায়গাতেই আসলে দেখা যাবে শাকিল শুধুমাত্র সৎ না, সে একই সঙ্গে খুবই সক্রিয়। আবু সাইদ বলল কেন? শিখুনি হাসিনা জবাব দে। এই ছাত্র আন্দোলনটা যখন শুরু হয়, আমরা মূলত আন্দোলনে যাইতাম হচ্ছে শাকিল ভাইয়ের সাথে। সবাই বলতো ওরা তো ছোট, ওদের এখনো বয়স হয় নাই, ওরা আগে ভার্সিটিতে উঠুক তারপর ওরা যাবে। কিন্তু আমরা মানে যেতে চাইতাম, এটা দেখে শাকিল ভাই তখন আমাদেরকে বললো যে যাই বলে বলুক, তোরা আমার সাথে আসিস। ভাইয়া যদি দেখতো যে খারাপ অবস্থা, তখন আমাদেরকে পেছন দিয়ে যেভাবেই হোক সেফটি দিয়ে পাঠিয়ে দিত। 15 তারিখে জুলাই মাসের সর্বপ্রথম যেই ছাত্রলীগ এবং পুলিশের দৃশ্যমান হামলা দেখা যায়, সেইখানে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক বা সংগঠক তাদের অনেকেই আহত হয়। সেইখানে শাকিল তাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়, ঢাকা মেডিকেলে। এবং ওই সময় ওর মধ্যে একটা ক্ষোভ দেখতে পাই। লাস্ট 1 মাসে ওর যে কয়েকটা স্লোগান আমি দেখছি, ওর স্লোগানে এত বেশি ক্ষোভ বা এত বেশি স্পিরিট ছিল। কিন্তু আমরা তখনও জানতাম না যে সেই খুনি হাসিনা, সেই হত্যাকারী যাকে বলতেছে, সেই হত্যাকারীর বাহিনীতে পরের দিন শাকিল আসলে গুলি খাবে। 3 তারিখে যখন শহীদ মিনারে 1 দফা ঘোষণা করা হইল, সেখানে শাকিলের সাথে আমার দেখা হয়েছিল। এবং 4 তারিখের প্রথম যে কর্মসূচি, লং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচির আগে শাকিলের সাথে আমার কথাও হয়েছিল। এবং শাকিলকে আমি বলেছিলাম যে কালকে তো মোটামুটি আওয়ামী লীগ তার সমস্ত সাঙ্গপাঙ্গ অস্ত্রশস্ত্র সহ তারা নামবে, আমাদের তো লড়াইটাকেও সর্বোচ্চ করতে হবে, আবার একই সাথে আমরা যাতে কিছুটা নিজেদের নিরাপত্তা নিয়েও আমাদের সচেষ্ট থাকা দরকার। 4 তারিখে দুপুরের একটু পরে, তখন তো আসলে ফোনও ঠিকঠাক মতো চলছিল না, আমরা খবর পেলাম যে শাকিলের মাথায় গুলি লেগেছে। আমি হচ্ছে টিউশন পড়াই, আমি আর মাকসুদা। আমরা টিউশন পড়াইয়া তারপর যাব, এরকম কথা হয়েছে। 12টার দিকে পড়াতে গেলাম, পড়াচ্ছি, এমন সময় হচ্ছে আমাকে মুসা ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে শাকিল ভাই আহত হয়েছে। আগে থেকেও ভাইয়া বিভিন্ন মুভমেন্টে যাইতো, বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হইতো।
তো এরকম আমি ভাবলাম যে হয়তো এবারেও হাতে পায়ে ব্যথা পাইছে বা হাত পা ভেঙে গেছে বা একটু টুকটাক ব্যথা পাইছে, আমরা যাব, গিয়ে ভাইয়াকে নিয়ে আসবো হসপিটাল থেকে। রিক্সা দিয়ে যাচ্ছি, রাস্তায় হঠাৎ করে রাব্বি ভাইয়ের সাথে দেখা হয়েছে। রাব্বি ভাই বলতেছে যে শাকিলকে তো কুর্মিটোলা নিয়ে চলে গেছে, ইসলামিয়াতে রাখে নাই, শাকিল গুলি খাইছে মাথায়। আমার মাকসুদার মানে আমাদের হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছি, কি হইলো এটা? ওই দিন অবস্থাটা এমন ছিল, রাস্তার অবস্থাটা মানে রাস্তায় কোনো গাড়ি চলতে দিবে না, স্টুডেন্টরাই দিচ্ছে না, অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়ি হলে দিচ্ছে। তারপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা কুর্মিটোলা গেলাম। তো ইয়াসিন ভাইয়ের কাছে গেলাম, ইয়াসিন ভাই বলতেছে ডাক্তার বলছে ওকে এখানে রাখা যাবে না, ওরা পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছে না। এখন ওইখানে আমাদের যে বড় গার্ডিয়ান বলতে আমাদের কেউ নাই, মানে আমরা একদম কি যে অসহায় অনুভূতি বলে বোঝানোর মতো না। পাঁচ তারিখে যখন দুপুরে শেখ হাসিনার পতন নিশ্চিত হলেন, তিনি এখান থেকে পালাই গেলেন, তখন বাংলাদেশের মানুষের মধ্যে নানা ধরনের উল্লাস ছিল, সেটা তো আমরা সকলেই খুবই আনন্দিত ছিলাম। কিন্তু তখন একটা ফোন পেলাম যে শাকিলের অবস্থা বেশ শোচনীয়, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং অবস্থা খুবই শোচনীয় হওয়ার কারণে তখন আমরা সেখান থেকে সরাসরি হাসপাতালে চলে গেলাম। তো হাসপাতালে যাওয়ার পর আমার বারবার মনে হচ্ছিল শাকিলের তো আসলে ওই অর্থে কোনো সেন্স ছিল না ওই কয়েকদিনে, কিন্তু আমি খুব করে চেয়েছিলাম যে শাকিলকে অন্তত এটা জানাইতে, যে অস্বাভাবিক সেন্সে যাতে এটা জানতে পারে যে যার জন্য সে জীবন বাজি রেখে লড়াই করেছে, তার যে পতন হয়েছে সেটা জানানোটা তাকে, মানে সেটা অন্তত সে যাতে জানতে পারতো বা সেটা যাতে সে অনুভব করতে পারে সেটা দেয়া। কিন্তু আসলে ওই অবস্থায় ছিল না। এইটার গ্লানি হয়তো বা আমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাবার যদি না মারা পুলিশ ধরে আমি তোদের থানায় দিত, আমি স্যারে মানুষের তাহলে সামনে উঠে ভিক্ষা করে পাবো আমি স্যার জনের নাম একজনের হাত উঠে আমার বাবা গান দিল। আমি অনেক কষ্ট তুমি বিচার করো আমি বন্ধুর কাছে বিচার নেই না, তোমার কাছে বিচার চাই না। যতক্ষণ পর্যন্ত ওর ছবি বা কিছু সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মনেই করি না যে ও আসলে না। আর প্রত্যেকটা বন্ধু আমাদের এমন হয়েছে যে আসলে আমরা এখন পর্যন্ত মাথা রেখে এটা ছড়াইতেই পারিনি যে ও আসলে আমাদের লাইফে মানে ফিজিক্যালি নাই। এই জিনিসটা আসলে আমাদের জন্য কষ্ট যে ও এখন যদি ক্লাস, এই যে আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাস বসে নাই, এটা আমাদের জন্য আসলে মানে মেনে নেওয়ার মতন না।
জুলফিকার শাকিল 4 আগস্ট যে সাহস এবং অঙ্গীকার নিয়ে মিরপুরের প্রতিরোধ যোগ দিয়েছে, সংগঠিত করেছে, সেটা কোনো তাৎক্ষণিক ব্যাপার ছিল না। এই আন্দোলনে তো বটেই, কিন্তু শুরু থেকেই ধারাবাহিকভাবে এই আন্দোলনের একজন সংগঠক হিসেবে সে ভূমিকা পালন করেছে। কিন্তু তার আগে থেকেও একটা বৈষম্যহীন সমাজ করার স্বপ্ন নিয়ে সে রাজনৈতিক সংগ্রামে, ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। একেবারে শৈশব থেকে বৈষম্য কি জিনিস সেটা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার মধ্যে এসছে। এবং আমাদের পাঠশালা একটা স্কুল, যে স্কুলে আসলে যারা এই বৈষম্যের শিকার তাদেরকে তাদের জন্য শিক্ষার আয়োজন করা হয়, ওই স্কুল তাকে এই উপলব্ধি দিয়েছে যে এই সমাজের মধ্যে যে হাজারো লাখো কোটি শিশু তার মতো বৈষম্যের শিকার, যদি রাষ্ট্র এবং সমাজ যথার্থ কোনো পরিকল্পনার উদ্যোগ নেয়, তাহলে সকল শিশুর জন্য এই সুযোগের সমতা সৃষ্টি করা সম্ভব, মানসম্পন্ন শিক্ষার আয়োজন করা সম্ভব। ওই স্কুল তাকে একদিকে যেমন তাকে একটা বৃহত্তর পরিবার দিয়েছে, তেমনি এই রাজনৈতিক স্বপ্ন দিয়েছে যে এই ধরনের পরিবর্তন যদি রাষ্ট্র এবং সমাজে আসে তাহলে বাংলাদেশটাই বদলে যাবে। সে কারণে ছাত্র ফেডারেশনে সে আকৃষ্ট হয়েছে, গণসংহতি আন্দোলনে আকৃষ্ট হয়েছে। কেননা এই বৈষম্যহীন সমাজ করা, রাষ্ট্র সমাজের একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে সকলের জন্য সুযোগের সমতা সৃষ্টি করা, মানবিক মর্যাদা সৃষ্টি করা, ন্যায় বিচার তৈরি করা, এটা গণসংহতি আন্দোলনের রাজনীতি। ছাত্র ফেডারেশন তার জন্যই লড়াই করে। এই নতুন বাংলাদেশটা আসলে শাকিলদের লাশের উপর দাঁড়িয়ে, এই শহীদদের উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। যেই দেশটা দেখার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য আসলে এই মানুষগুলো প্রাণ দিয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে। আমাদের ছাত্র জনতার একত্রিত থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে প্রতি মুহূর্তে রাষ্ট্রের জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোটাকে সংস্কার করার জন্য করতে আসলে রাষ্ট্রকে পুশ করা, সেটা আসলে আমাদের জনগণের দায়িত্ব। বাংলাদেশকে, রাষ্ট্র সমাজকে গণতান্ত্রিক করার কাজটা এখনো বাকি। এবং শাকিল আমাদের সংগঠনকে এমনভাবে ঋণী করে গেছে, এমনভাবে মহিমান্বিত, গৌরবান্বিত করে গেছে যে অঙ্গীকার নিয়ে আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করি, সেই অঙ্গীকারে আমাদেরকে আরো দৃঢ় আমাদেরকে যুক্ত করেছে। শাকিলের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এটা আমরা নিশ্চিত বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজের একটা গণতান্ত্রিক রূপান্তর জন্য আমরা আমাদের সমস্ত আমাদের সক্ষমতা, আমাদের চেষ্টা, আমাদের শক্তিকে আমরা নিয়োজিত করব। এবং সেই সংগ্রামের মধ্যে শাকিল বহুকাল ধরে বেঁচে থাকবেন। শাকিল সংগঠিত হওয়া এবং লড়াই করাকে পছন্দ করত। এই পথে আমাদের হাঁটতে হবে। আমাদের সংগঠিত হওয়া এবং লড়াই এগিয়ে নিয়ে যাওয়া, এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার সেগুলো যাতে আমরা করি, সেটার যাতে আমরা কোনোভাবে হাল ছেড়ে না দিই এবং এই পথে এগিয়ে যেতে যাতে চেষ্টা করি, সেটার জন্য আমাদের লড়াইটা চালিয়ে যাওয়া। এবং শাকিল যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখত, সেই স্বপ্নটা শুধু শাকিলের না, এখানে যারা শহীদ হয়েছেন, যারা সংগ্রাম করেছেন এবং এই পর্যন্ত যারা আসলে বাংলাদেশের বহু বছর ধরে যারা সংগ্রাম করছেন, প্রত্যেকেরই স্বপ্ন সেটা। প্রত্যেকের কাছেই আমাদের এটা একটা বলা যেতে পারে যে দায়